নমস্কার দর্শক, আমাদের মনে অনেক কনফিউজ। পেয়ারা গাছ কখন রিপোর্ট করব, কিভাবে রিপোর্ট করব, খাবার কি হবে, কখন ছাঁটাই করব, কিভাবে ছাঁটাই করব, কখন ছাঁটাই করলে ভালো হবে, কখন ছাঁটাই করা যাবে না, আর এখন শীতকাল চলে এসেছে, এখন কি কি খাদ্য ব্যবহার করব, শীতকালীন পরিচর্যা কি হবে। এই যে কনফিউজগুলো, আজকের এই ছোট্ট ভিডিওতে সেই সমস্ত কনফিউজের উত্তর দেওয়ারই চেষ্টা করব। তাই ভিডিওটি কন্টিনিউ করুন। পেয়ারা গাছ নিয়ে কনফিউজ নয়, কনফার্ম হয়ে আপনারা পেয়ারা চাষ করতে পারবেন। তো আসুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। প্রথমে আসা যাক রিপোর্টিং। দর্শক, রিপোর্টিং আমরা এইভাবে সারতে পারি। যদি গাছটি আপনার 2 বছর একই টবে থাকে, মনে রাখবেন, যদি 2 বছর একই টবে থাকে তবে কিন্তু আমাদের পাত্রটি বা টবটি পাল্টাতে হবে। আর আরেকটি সিস্টেম হচ্ছে, যখন দেখবেন এই মাটির উপর দিয়ে শিকড় বেরিয়ে আসছে, তখন কিন্তু বুঝতে হবে যে মাটি শিকড়ে কভার হয়ে গিয়েছে, তখন কিন্তু রিপোর্ট করতে হবে। আপনার গাছটি যে টবে রেখেছেন আপনি বর্তমানে, তার থেকে 2-3 সাইজ বড় টবে কিন্তু ট্রান্সফার করতে হবে। যেমন আমার এটি 15 ইঞ্চি টব, আমি এই গাছটি দেখুন কত বড় গাছ হয়ে গিয়েছে, এই গাছটিকে আমি কিন্তু 20 ইঞ্চি টবে ট্রান্সফার করব। তো যাই হোক, যাদের একদম ছোট গাছ 8 ইঞ্চি 10 ইঞ্চি টবে রয়েছে, তারা 15 ইঞ্চি টবে, 15 থেকে 20 ইঞ্চি টবে ট্রান্সফার করবেন। যখনই গাছ ট্রান্সফার করার কথা আসবে, রিপোর্ট করার কথা আসবে, তখন আসবে মাটির কথা। কী ধরনের মিডিয়াতে গাছ বসাবো, কী ধরনের মিডিয়া পেয়ারা গাছের জন্য পারফেক্ট হয়। দর্শক, পেয়ারা গাছের জন্য আমি কিন্তু এখানে মাটি প্রস্তুত করে রেখেছি। এটি হচ্ছে জৈব খাবারযুক্ত মাটি। এখানে আমি রাসায়নিক খাবার এক মুঠিও মিশাইনি, সম্পূর্ণ উপাদানগুলো জৈব। আপনারা যদি জৈব পদ্ধতিতে পেয়ারা চাষ করতে চান বা টবের জন্য মাটি প্রস্তুত করতে চান, সেক্ষেত্রে 60% নেবেন গার্ডেন সয়েল, বেলে দোআঁশ মাটি, আর 40% থাকবে কোকোপিট এবং কম্পোস্ট। যদি কোকোপিট না থাকে বাদ দিন, ধানের চিটে নিয়ে নেবেন, আর 20% নেবেন একদম জৈব খাবার। সর্ষের খোল ব্যবহার করবেন একটি টবের জন্য। ধরুন আপনি 20 ইঞ্চি টবে গাছটি বসাবেন, 20 ইঞ্চি টবের জন্য যদি আপনি জৈব খাবার তৈরি করেন বা মাটি তৈরি করেন, সেক্ষেত্রে সর্ষের খোল নিয়ে নেবেন এমন মুঠির 1 মুঠি, পেঁয়াজের খোসা নিয়ে নেবেন 1 মুঠি, কলার খোসা নিয়ে নেবেন 1 মুঠি, হাড়গুঁড়ো নিয়ে নেবেন 1 মুঠি, শিং চাঁচা নিয়ে নেবেন আধা মুঠি, নিমখোল নিয়ে নেবেন 1 মুঠি, এবং গোবর সার নিয়ে নেবেন এমন মুঠির 5 মুঠি। ছত্রাকনাশক হিসেবে ট্রাইকোডার্মা নিয়ে নেবেন 5 গ্রাম, এবং দানা অনুখাদ্য নিয়ে নেবেন 10 গ্রাম। ডিমের খোসা নিয়ে নেবেন 20 গ্রাম বা এমন মুঠির 1 মুঠি। মাটি এবং খাবার একত্রে ভালোভাবে মিশিয়ে জলের ছিটে দিয়ে 15 দিন অন্তত ডিকম্পোজ করে নেবেন। তারপর রোদ্রে এমন ভালো করে শুকিয়ে নেবেন। দেখুন রোদ্রে মাটি শুকোতে দিয়েছি আমি, রোদ্রে ভালো করে শুকিয়ে টবে ভরে পেয়ারা গাছটিকে রিপোর্ট করতে পারবেন। দর্শক, আমরা মাটি ভালো ব্যবহার করেছি, আমাদের সুস্থ সবল গাছ সবই ঠিক আছে, কিন্তু রিপোর্টিংয়ের সময় টবের ড্রেনেজ সিস্টেম করতে হবে খুব ভালোভাবে। অত্যাধিক জল শিকড়ে জমে থাকলে সে শিকড় নষ্ট হয়ে যায়, গাছ কিন্তু নষ্ট হয়ে যায়। তাই কোনোভাবে শিকড়ে যেন জল না জমতে পারে, টবের ড্রেনেজ সিস্টেমটা একদম ভালোভাবে করে নেবেন। যে ধরনের ড্রেনেজ হোল বিশিষ্ট টব আমরা মার্কেট থেকে কিনে নিয়ে আসি, বাজার থেকে কিনে নিয়ে আসি, তার উপর ভরসা না করে সেখানে আরও এক্সট্রা 2 থেকে 3টি ড্রেনেজ হোল করে নেবেন। মানে টবের মাটিতে জল ব্যবহার করব, মিনিটের মধ্যে সেই জল টবের ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যাবে। এই ধরনের ড্রেনেজ সিস্টেম টবে যদি আপনি গাছ বসান, আপনার গাছ কখনো নষ্ট হবে না। গাছ যেমন দ্রুত বাড়বে, সেই গাছের শিকড় এবং গাছের স্বাস্থ্য সবই সঠিক থাকবে। গাছ রিপোর্ট করার সময় সব সময় খেয়াল রাখবেন সেখানে যেন অত্যাধিক রাসায়নিক খাদ্য না থাকে। অত্যাধিক রাসায়নিক খাবার টবের জন্য হুমকি, গাছকে নষ্ট করে দিতে পারে বা গাছকে নষ্ট করেই দেয়। যাদের হাতে এতগুলো জৈব পদার্থ নেই, কোনোভাবে কালেকশন করা সম্ভব নয়, আপনারা কি করবেন, 60% মাটি নেবেন, 20% ধানের চিটে, তুষ, কাঠের গুঁড়ো বা যদি না থাকে বালি নিয়ে নেবেন, 20% গোবর সার বা ভার্মি কম্পোস্ট নিয়ে নেবেন, আর 1 মুঠি হাড়গুঁড়ো নিয়ে নেবেন। এইটুকু উপাদান একত্রে ভালো করে মিশিয়ে কিন্তু মাটি প্রস্তুত করে গাছ বসাতে পারবেন।
রিপোর্ট করার সঙ্গে সঙ্গে গাছ কিন্তু ডাইরেক্ট সানলাইটে এনে রাখবেন না। গাছটি থাকবে 8 থেকে 10 দিন ছায়াযুক্ত স্থানে, তারপর আপনি ডাইরেক্ট সানলাইটে এনে রাখতে পারবেন। অনেকে আমরা পেয়ারা গাছ রিপোর্ট করার পর যখন সানলাইটে এনে রাখি, ছাদের টাচে এনে রেখে দিই। এক্ষেত্রে কি হয়, গ্রীষ্মকালে যখন ছাদ পুরা হিট হয়ে যায়, সেই সঙ্গে কিন্তু টবের মাটি হিট হয়ে যায়, টবও হিট হয়ে যায়। তখন কিন্তু গাছ আবার ঝিমুতে শুরু করে। মানে অত্যাধিক তাপে শিকড় যেমন নষ্ট হয়ে যায়, গাছ তেমন সার্ভাইভ করতে পারে না। তাই এইভাবে না রেখে গাছগুলো রাখবেন আপনারা। এই দেখুন আমি কিভাবে রেখেছি, ইট, তার উপর কাঠ, তার উপর গাছ রেখেছি। আমার প্রতিটা গাছ সুস্থ, প্রতিটা গাছ আমার সতেজ। অনেক সময় পেয়ারা গাছ যখন রিপোর্ট করব, দেখব পেয়ারা শিকড় কিছুটা গিট গিট হয়ে গিয়েছে। সে সময় মাটিতে থাকা কৃমির আক্রমণে মাটি থাকা কৃমি শিকড়কে কভার করে ফেলে, শিকড় জল এবং খাদ্য শোষণ করতে পারে না। সেক্ষেত্রে গাছ কিন্তু ঝিমিয়ে পড়ে, পাতা পুড়ে যায়, গাছের ফুল ফল আসার প্রবণতা একদম কমে যায়। তাই গাছ যখন রিপোর্ট করব, যদি সেই ধরনের সমস্যা দেখি, আমরা মাটির সঙ্গে কৃমিনাশক মিশিয়ে তারপর গাছটি রিপোর্ট করব। ভলিউম প্রাইম, নিমোটাস পি এবং এই ধরনের বহু কৃমিনাশক বাজারে পাওয়া যায়, কৃষি পণ্যের দোকানে অ্যাভেলেবেল। সেসব দিয়ে আপনারা শিকড়ের সুস্থতা নিয়ে আসবেন, কৃমিকে মাটি থেকে দূর করবেন। এবং যখন রিপোর্ট করবেন, সেই মাটি নতুন মাটি নিয়ে নেবেন, টবের পুরনো মাটি ব্যবহার করবেন না। আর অগত্যা যদি আপনাকে পুরনো মাটি ব্যবহার করতেই হয়, অত্যাধিক রোদে মাটি শুকিয়ে সেই মাটিতে 1 লিটার জলে 20 থেকে 30 ml হাইড্রোজেন পারক্সাইড দিয়ে ভালো করে শোধন করে তারপর ব্যবহার করুন। শিকড়ে যদি পচন লক্ষ্য করা যায়, সেক্ষেত্রে আপনারা মাটির সঙ্গে সাধারণ অল্প একটু চুন মিশিয়ে নেবেন এবং গাছটি রিপোর্ট করার পর 1 লিটার জলে 2 গ্রাম ব্যাবিস্টিন গুলে 1 মাসের ব্যবধানে 2 থেকে 3 বার টবের মাটিতে ঢেলে দেবেন। এতে শিকড় থাকবে ছত্রাকমুক্ত, মাটি থাকবে ছত্রাকমুক্ত। পরবর্তীতে কিন্তু পেয়ারা গাছের শিকড়ের আর সমস্যা সৃষ্টি হবে না। তো দর্শক, রিপোর্টিং প্রসেসটি যদি এইভাবে কমপ্লিট করি, রিপোর্টিং নিয়ে আর কোনো ধরনের সমস্যা আসবেই না। এবার চলুন দেখে নেওয়া যাক পেয়ারা গাছ অ্যাকচুয়ালি কোন সময় আমরা রিপোর্টিং করব। দর্শক, রিপোর্টিং প্রসেসটি তো ভালোই হোক, সারা বছর কিন্তু রিপোর্ট করা যায় না। আরেকটি কথা মনে রাখবেন, পেয়ারা গাছের কিন্তু অন্যান্য গাছের মতো ফুল ডরমেন্সি হয় না। কিন্তু তাই বলি একদম ভোর শীতে কিন্তু গাছ রিপোর্ট করতে পারবো না। তাই আমাদের রিপোর্টিং যদি করতে হয়, বর্ষার শেষে করতে হবে এবং আপনার বসন্তকালে করতে হবে। এখন ধরুন আজকে নভেম্বরের মাঝামাঝি পার হয়ে গিয়েছে, এখন থেকে ফুল ডিসেম্বর মাস পর্যন্ত কিন্তু গাছ রিপোর্ট করব না। জানুয়ারি শেষের দিকে বা জানুয়ারি মাসে কিন্তু রিপোর্ট করতে পারবো। তাই যাদের গাছ এখন কিছুটা অসুস্থ মনে করেন, রিপোর্টিং প্রয়োজন ছিল, তারা এখন রিপোর্ট করবেন না, জানুয়ারিতে করবেন। এখন সামান্য একটু চুন গোলা জল এবং ছত্রাকনাশক গোলা জল টবের মাটিতে ঢেলে দিয়ে শিকড়কে আপাতত সুস্থ করতে পারবেন, কিন্তু রিপোর্ট করতে পারবেন না। এবার দেখে নেওয়া যাক পেয়ারা গাছের ছাঁটাই প্রক্রিয়া আমরা কখন করব, কিভাবে করব এবং কোন পদ্ধতিতে করব। দর্শক, যারা আমরা মাঠে পেয়ারা চাষ করি, তারা যদি গ্রাফটিংয়ের গাছ এনে বসাই, কলমের গাছ এনে বসাই, সেক্ষেত্রেও কিন্তু মাটি থেকে 3 ফিট 4 ফিট পর্যন্ত কিন্তু কোনো ধরনের ডাল রাখতে পারবো না। সে সমস্ত ডালে রোগ সংক্রামিত হয়, ফলন কমে যায়। যারা টবের চাষি, তাদের তো অতটা বড় গাছ হয় না, তাই অন্ততপক্ষে টবের মাটি থেকে 1 থেকে 1.5 ফিট পর্যন্ত কোনো ধরনের ডাল আমরা রাখবো না। কড়া শীত বা কঠিন শীত বাদ দিয়ে বছরের যে কোনো সময় কিন্তু আমরা ওই সমস্ত ডাল কেটে বাদ দিতে পারবো। গ্রাফটিংয়ের নিচ থেকে যদি কোনো ডাল আসে, সেসব তো রাখাই যাবে না, সেসবও একটু বাদ দিব। এবং কোনো ডাল যদি অত্যাধিক লম্বালম্বিভাবে বেড়ে যায়, অন্য গাছের উপরে গিয়ে পড়লো বা সোজাসুজি শুধু বাড়তে থাকলো, সেই সমস্ত ডালের মাথাও কিন্তু আমরা কেটে দেব। এই যে ডালগুলো দেখুন কতটা লম্বালম্বি হয়ে গিয়েছে, এই দেখুন গাছটি তো এইটুকু, তার শাখাগুলো কতটা বেড়েছে। তো এইভাবে যদি শুধু বাড়তেই থাকে, তাহলে এই যে আনুষঙ্গিক যে শাখাগুলো আছে, এরা কিন্তু ডেভেলপ করতে পারবে না, শুধু প্রধান শাখাটি বাড়বে। তো প্রধান শাখাটি যদি বেড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আনুষঙ্গিক ব্রাঞ্চ কম, ফলন কমে যাবে।
তাই আমাদের কি করতে হবে, গাছের আনুষঙ্গিক শাখা বাড়ানোর জন্য, ফলন বাড়ানোর জন্য কিন্তু এই সমস্ত পয়েন্ট থেকে কেটে দিতে হবে। এই দেখুন, একটি সাদা পয়েন্ট, একটি হচ্ছে কালো পয়েন্ট। কালো পয়েন্ট থেকে কাটতে হবে, এখান থেকে কেটে দিতে হবে। অনেক বেড়ে যাওয়া শাখার মাথাটি কিন্তু এইভাবে কেটে দিতে হবে। আমরা যদি এমন একটি গাছ থেকে বড় বড় মোটামুটি 10টি শাখা পাই, 10টি শাখার মাথা কাটার ফলে এমন কিন্তু অন্তত পক্ষে হলো 20টি শাখা বেরোবে। স্বাভাবিকভাবে কিন্তু পেয়ারার ফলন বেড়ে যাবে। আর কাটার নিয়ম হচ্ছে এই কালো অংশে কাটবেন আপনারা। সঠিকভাবে গাছ প্রুন করলে কি হয়, তার যে গ্রোথটি, সে গ্রোথটি কমে যায়। যখনই গাছের গ্রোথ কমে যায়, গাছ কিন্তু ফুল নিয়ে আসতে শুরু করে। দেখুন এই যে ফুল, এটি শুধু পেয়ারা গাছ নয়, যে কোনো গাছের সঠিকভাবে ফলনের জন্য কিন্তু তার প্রুনিং খুব প্রয়োজন। দর্শক, অনেক সময় আমরা বীজের গাছ বসাই, আমাদের বাড়িতে হয়তো বীজের গাছ থাকে, হয়তো সেই গাছ টবেও বসিয়ে দিই। একটি বীজের গাছ থেকে ফল হতে হতে 4 থেকে 5 বছর সময় লাগে। কিন্তু প্রুনিং এমনই একটি প্রসেস, সেই প্রসেসের মাধ্যমে কিন্তু আমরা 2 থেকে 2.5 বছরে গাছে ফল নিয়ে আসতে পারি। তার নাম হচ্ছে 3D কাটিং। যদি আপনাদের কারো বীজের গাছ থাকে, সেই গাছ থেকে যদি আপনারা ফল চান, সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে, যখন গাছটি 2.5 ফিট লম্বা হবে, মাটি থেকে 2.5 ফিট লম্বা হয়ে যাবে, তার মাথা কাটতে হবে। এখান থেকে কিন্তু কাটার ফলে এখান থেকে সাব ব্রাঞ্চ বেরোবে, 2 নম্বর ব্রাঞ্চ, এবং এই ব্রাঞ্চটি যখন আমি কাটবো তখন আবার এরকম 3 নম্বর ব্রাঞ্চ বেরোবে বা 3D ব্রাঞ্চ বেরোবে। সেই 3D ব্রাঞ্চে কিন্তু খুব সহজেই, খুব দ্রুত ফুল নিয়ে আসে এবং ফল হয়। তাই বীজের গাছ থেকে ফল পাওয়ার জন্য কিন্তু এই ধরনের 3D কাটিং আপনারা করতে পারবেন। কিন্তু আমাদের হচ্ছে কলমের চারা বা গ্রাফটিংয়ের চারা, তাই আমাদের সেসবের প্রয়োজন নেই। আমাদের গাছের নির্দিষ্ট আকার, প্রচুর পরিমাণে শাখা এবং দ্রুত ফল নিয়ে আসার জন্য কাটিং করতে হয়। তাই আমরা অত্যাধিক লম্বালম্বিভাবে বেড়ে যাওয়া শাখার মাথা কাটবো বা কালো অংশ থেকে কেটে বাদ দিব। গ্রাফটিংয়ের নিচ থেকে যদি কোনো ধরনের শাখা বেরোয়, সেটি কেটে বাদ দিব। যেমন আমার এই শাখাগুলো দেখুন, এগুলো হচ্ছে 1 ফিটের মধ্যে, 1 ফিটের একটু উপরে। যাই হোক, 1 ফিটের নিচ থেকে যদি শাখা হয়, সেসব কেটে বাদ দিয়ে দেবেন। এবার হচ্ছে অসুস্থ শাখা বা ডাইব্যাক্টে আক্রান্ত শাখা। বহু সময়ে গাছে সংক্রামিত হয় ছত্রাকের, শিকড়ে সংক্রামিত হয় ছত্রাকের, গাছের শাখা নষ্ট হয়ে যায়, শুকিয়ে যায়, সেসব কেটে আমাদের বাদ দিতে হবে। কিন্তু দর্শক, শাখা কাটার সঙ্গে সঙ্গে আমাদের ব্যাবিস্টিন বা যে কোনো ধরনের ছত্রাকনাশক সেখানে লাগিয়ে দিতে হবে, পেস্ট লাগাতে হবে, যেন কাটা অংশ দিয়ে ছত্রাক গাছে প্রবেশ না করতে পারে, গাছের ক্ষতি না হয়। 3 নম্বর কিছু কিছু শাখা আমাদের কাটতেই হয়, সেগুলো হচ্ছে গাছের অভ্যন্তরীণে বেড়ে যাওয়া শাখা। হয়তো কোনো শাখা গাছের ভিতর দিয়ে বেড়ে যাচ্ছে, সেই শাখাতে আলো বাতাস কম পড়বে, সেই সমস্ত শাখাতে ফলন কোনো সময় হবে না। এরা শুধু শুধু লেগে থেকে গাছের খাদ্যে ভাগ বসাবে। সেই ধরনের শাখাকে আমাদের কাটতে হয় এবং ক্রস ব্রাঞ্চ কিন্তু কাটতে হয়। একটি ডাল আরেকটি ডালের উপর দিয়ে ক্রস চিহ্ন তৈরি করেছে, সেই সমস্ত ডালও কিন্তু ফলন কম হয়। তাই ছাদ বাগানিতে সেই সমস্ত দেখে কেটে দিতে হবে। আমরা কিন্তু অবশ্যই প্রুনিং করব, অবশ্যই ছাঁটাই করব, কিন্তু কখন করব? ছাঁটাই করার লাস্ট সময় হচ্ছে অক্টোবর মাস। অক্টোবর মাসের মধ্যে কিন্তু গাছকে ছাঁটাই করে দিতে হবে। যদি কোনোভাবে আমরা ছাঁটাই না করতে পারি অক্টোবর মাসে, নভেম্বর মাসের প্রথম সপ্তাহ ছাঁটাই করতে পারবেন অসুস্থ অর্ধমৃত ডাল। সুস্থ সবল ডাল ছাঁটাই করতে পারবেন না। আবার পারবেন বসন্তকালে। বসন্তকালে কিন্তু হালকা প্রুনিং করতে পারবেন, তবে ফুল আসার আগের সময় ছাঁটাই করবেন না, তার থেকে 1 মাস অন্তত আগে আপনারা ছাঁটাই করবেন। সেক্ষেত্রে আপনারা জানুয়ারির মাঝামাঝিতে কিন্তু ছাঁটাই করতে পারবেন, বা জানুয়ারির লাস্টের দিকে। ফেব্রুয়ারির পরে যে ফুল আসবে তখন ছাঁটাই করবেন না। তাই ছাঁটাই নিয়ে কনফিউজ নয়। চলুন দর্শকরা, এবার দেখে নেওয়া যাক পেয়ারা গাছের শীতকালীন পরিচর্যা কি হবে। আমি প্রথমেই বলেছি, পেয়ারা গাছের ডরমেন্সি ওই ধরনের হয় না যেমন লেবু বা আমের হয়। পেয়ারা গাছ সারা শীত জুড়ে এই সমস্ত ফলকে বাড়িয়ে নিয়ে যাবে। তাই আমরা সামান্য পরিমাণে জল টরমাটিতে ব্যবহার করে যাব। তারপর রয়েছে পেয়ারা গাছে কিছু অসুখ বিসুখ। পেয়ারা গাছের পাতা এমন উল্টিয়ে দেখবেন সাদা মাছির বাসা, মিলিবাগ, জাপ পোকা, বিভিন্ন ধরনের ছত্রাক লেগেই আছে।
তারা গাছের সুস্থ বিকাশে কিন্তু বাধা সৃষ্টি করে, গাছ অসুস্থ হয়ে পড়ে, গাছের ফলন কমে যায়। তাই আমাদের নিয়মিত কীটনাশক এবং ছত্রাকনাশক ব্যবহার করে যেতে হবে, সেটি ডিসেম্বর মাসেই হোক, জানুয়ারি মাসে হোক বা এই নভেম্বরে হোক। তো সাদা মাছি বা এই ধরনের উৎপাত থেকে গাছকে রক্ষা করার জন্য আপনারা ঘুরিয়ে ফিরিয়ে ইমিডাক্লোরোপিড এবং প্রফিনাপস সাইপারমেট্রিন গ্রুপের কীটনাশক স্প্রে করবেন। আর ছত্রাকনাশক হিসেবে সাফ বা মেনসার এই ধরনের ওষুধ ব্যবহার করতে পারেন। যদি আপনাদের হাতে এমিস্টার টপ থাকে সেটিও ব্যবহার করতে পারেন। গাছে যদি একদম ফুল ফল না থাকে কপারযুক্ত ছত্রাকনাশক স্প্রে করে দেবেন। 10 দিনের বা 15 দিন ব্যবধানে 2 থেকে 3 বার স্প্রে করে গাছকে রাখবেন রোগমুক্ত। যেহেতু গাছে এখন ফল রয়েছে, ফুল রয়েছে, ফুলের এবং ফলের পুষ্টির জন্য টবের মাটি সামান্য একটু মশার ভাব অবশ্যই থাকবে। কিন্তু দর্শক, কড়া শীতে কখনোই গাছে খাবার দেবেন না। গাছ ফুল ডরমেন্সিতে যদি না চলেও যায়, খাদ্য গ্রহণ করবে না। যেটুকু খাদ্য সে আগে গ্রহণ করেছে সেটুকু খাদ্যের মাধ্যমে কিন্তু এই সমস্ত ফুলের এবং ফলের সুস্থতা নিয়ে আসবে বা বৃদ্ধি বিকাশ করে দেবে। তাই ফুল ডিসেম্বর মাসে কোনো ধরনের খাবার দেবেন না, খাবার দেবেন জানুয়ারি মাসের মাঝামাঝিতে বা প্রথম দিকেও দিতে পারবেন। আর যারা বিগত অক্টোবর, সেপ্টেম্বর, আগস্ট মাসে খাবার দেননি তারা নভেম্বর মাসে ভালো মানের তরল খাবার 2 বার টবের মাটিতে দিয়ে দেবেন। বা জৈব পদ্ধতিতে যে খাবার তৈরি করে থাকেন সে জৈব খাবারও 1 মুঠি ছড়িয়ে দিতে পারেন। মনে রাখবেন, ডিসেম্বর মাস পেয়ারা গাছে খাবার দেওয়া যাবে না। যেহেতু এখন রোদের তাপ অনেকটা কমে আসবে, টেম্পারেচার অনেকটা কমে আসবে, পেয়ারা গাছ থাকবে ডাইরেক্ট সানলাইটে, কোনোভাবে শেডের নিচে এখন আর রাখবেন না। নভেম্বর মাস থেকে গাছ থাকবে ফুল সানলাইটে। এতে গাছ থাকবে সুস্থ, গাছ থাকবে সতেজ। আর পরবর্তীতে যখন ফুল আসার সময় হবে দেখবেন এ সমস্ত গাছে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে, প্রচুর পরিমাণে ফলন হবে। তো দর্শক, পেয়ারা চাষ নিয়ে কোনো ধরনের কনফিউজ নয়, আমাদের কনফার্ম হয়ে করতে হবে রিপোর্টিং, কনফার্ম হয়ে করতে হবে প্রুনিং, আর সঠিকভাবে খাদ্য, সঠিকভাবে পরিচর্যা করে গাছকে রাখতে হবে সুস্থ সতেজ। আর তবেই আপনাদের প্রতিটা গাছ সুস্থ থাকবে, প্রতিটা গাছে বেশি বেশি পরিমাণে ফলন হবে, গাছ হবে এমন বড় বড়, পেয়ারা হবে বিশাল বিশাল আকৃতির। তো ধন্যবাদ দর্শক, পেয়ারা চাষ নিয়ে আরও ভিডিও চ্যানেল রয়েছে। কিছু কনফিউজ ছিল, সেই কনফিউজ দূর করার জন্য আজকের এই ছোট্ট ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।